listeners, welcome back to the show. আমি আরজে রাজু আছি আপনাদের সাথে। রাতের নিস্তব্ধতা, জনমানবহীন এক কবরস্থান, যেখানে পেশা আর ভয় মুখোমুখি হয়। হৃদয় খান রানার কলম থেকে উঠে আসা এক হাড়হীন করা গল্প, লাশ। রমিজ মিয়া বেওয়ারিশ লাশদের শেষ আশ্রয়দাতা, কিন্তু এবারের লাশটি ছিল অন্যরকম। বিভৎস, ক্ষতবিক্ষত, মাথা শরীর থেকে বিচ্ছিন্ন। সেটিকে কবরে শুইয়ে দিলেও শান্তি ছিল না সেই লাশের ভাগ্যে। রাতে রমিজ মিয়া যখন নিশ্চিত ঘুমে, তখন কবর ফুঁড়ে ফিরে এলো সেই বিকৃত দেহ। কেন? হৃদয় খান রানা আমাদের দেখিয়েছেন, কিছু আত্মার শেষকৃত্য বাকি থেকে যায়। তারা অপেক্ষা করে এক টুকরো শান্তির জন্য, কিন্তু সেই অপেক্ষার শেষ কোথায়? নিথর লাশটা চোখ খুলে যখন রমিজ মিয়ার হাত ধরল, তখন কি হয়েছিল? এই রাতের গল্পে মিশে আছে ভয়, রহস্য আর এক অদেখা আত্মার আর্তনাদ। প্রস্তুত তো? তাহলে চলুন ডুব দিই হৃদয় খান রানার লেখা সেই বিভীষিকাময় রাতে, যেখানে এক লাশ চায় তার শেষ জানাজা। হৃদয় খান রানা গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করলাম, শুনতে থাকুন। রমিজ মিয়া লাশটাকে দেখে যত ভয় পেল, তা মনে হয় সারা জীবনে সে কোনোদিন পায় নাই। এইটাই তার পেশা, কবর খুলে লাশ নামানো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ এইখানে কবর দেওয়া হয়। রমিজ মিয়ার এই সব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। লোকটা পৃথিবীতে এতদিন কত আমোদেই কাটাইল, আর এখন মারা যাওয়ার পর তার লাশটাও কেউ খুঁজতে আইল না। এই লোকের ভাগ্যে হয়তো এইটাই লেখা ছিল। এসবই ভাবে রমিজ মিয়া লাশগুলারে মাটি দেওয়ার সময়। কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কোনো অনুভূতি কাজ করল না, বরং ভয় পেয়েছে সে। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করেছে রমিজ মিয়া, প্রায় 50 হবে, কিন্তু চেহারায় রাগী রাগী ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারে নাই সে, এত বিভৎস। লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে? প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। ওহ, কি নৃশংস! এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায় নাই। এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায় নাই। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টম করে লাশ কবর দিয়ে দিতে। কিন্তু মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও। অর্থাৎ পোস্টমর্টম করে কোনো মতে দায় সারা সেলাই দিয়ে লাশ পাঠিয়ে দেয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে, তার পাহারাদার রমিজ মিয়া। আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, তখন রমিজ মিয়া বুঝে গেল আরও একটা বেওয়ারিশ লাশ তাকে যত্ন নিয়ে কবর দিতে হবে। কিন্তু লাশটিকে দেখার পর তার সেই পুরনো মায়া দরদ কাজ করল না। এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে এলো, তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেল সে। আর বারবার তার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফেলতি করে যে বেওয়ারিশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয় নাই। তার ওপর হাসপাতালের মর্গে 4-5 দিন পড়েছিল। কি যে দুর্গন্ধ বের হচ্ছিল! রমিজ মিয়া আর ঝন্টু মিলে যখন লাশটা কবর দেয়া শেষ করল, তখন মাগরিবের আজান পড়ে গেছে। রমিজ মিয়া গোছল করতে গেল, আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল। ঝন্টু 10-12 বছরের একটা ছেলে রমিজ মিয়াকে কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে থাকে শুধু রমিজ মিয়া একা। কবরস্থানে যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয়, তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপড়ি মতো একচালা ঘরে রমিজ মিয়া থাকে। নাম মাত্র গেট থেকে বাইরে, বলতে গেলে কবরস্থানের ভিতরেই থাকে সে। মফস্বলের কবরস্থান বলে কথা, তার ওপর আবার বেওয়ারিশ লাশের। তাই বলতে গেলে শহরের এক কোণায় জনবসতি থেকে একটু দূরের জায়গাটাই বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ে রমিজ মিয়া।
মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার। তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নাই। বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে শোনে নাই সে। তবুও তার চাকরি যখন এইটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরগুলার দিকে। স্বভাব মতোই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয় তার, স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখল মাটি খোঁড়া। কি ব্যাপার! মাত্র ৩-৪ ঘন্টা আগেই তো সে আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিল। একটু তাড়াহুড়া সে করেছিল অন্য দিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে যায় নাই। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটা খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে সে ভাবল হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে। তাই সে হাত দিয়ে মাটি জায়না মতো চাপা দিয়ে দিল, কিন্তু এইটা সে একবারও চিন্তা করল না যে সে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগায় দেয়। তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ল সে। প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে। তার এমন হয় না কখনো, এক ঘুমেই রাত শেষ হয়ে যায়। তার কাছে ঘড়ি না থাকায় বুঝল না রাত ঠিক কটা বাজে। ঘুম ভাঙলে তার এ ধরনের অনুভূতি হয় না কখনো, কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা হলো। দরজা খুলে বাইরে যাবার পর তার নাকে পচা কটু গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে। পরিষ্কার চাঁদের আলোয় দেখল মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। রমিজ মিয়া ভীতু কখনোই নয়, তাই ভয় সে একটুও পেল না, বরং কাছে এগিয়ে গেল ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয়, সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো রমিজ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুললো না কেন? আবার ভাবলো ভিতরে ঢুকতে হলে গেট দিয়েই ঢুকতে হবে, যার চাবি একমাত্র রমিজ মিয়ার কাছেই আছে। এবার চারিদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করলো তাকে। হাঁটার শক্তিও মনে হলো কেউ কমিয়ে দিয়েছে। তবুও বিকারগ্রস্তের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলো তাতে বার মনে হলো সে বুঝি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার। বিকালে কবর দেয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে। রমিজ মিয়ার মাথায় এসব কিছুই ঢোকে না। অতি শোকে পাথর হবার মতো সে অতি ভয়ে বিহ্বল এখন। হঠাৎ তার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে তার সামনে, কিন্তু এমন কিছুই ঘটল না। রমিজ মিয়ার সামনে নিথর পড়ে আছে লাশটি। রমিজ মিয়ার মনে হলো সে গায়ে শক্তি ফিরে পেল হঠাৎ, বা ভয়ের ঝাপটাটা চলে গেল তার ওপর দিয়ে। কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা না করে সে ভাবল লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল। জীবনে মনে হয় এত ভারী লাশ সে কোনোদিন বহন করে নাই। তাই মনে হলো রমিজ মিয়ার ভার সামলাতে বেশ বেগ পেতে হলো তার। 5-6 দিনের পুরানো লাশ রমিজ মিয়ার জোরে ধরা মাত্রই ধুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত বা পা খুলে পড়বে। রমিজ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা। তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়ল কাপড়ের ভিতর থেকে। আর এক হাতে মাথাটাও তুলে নিল রমিজ মিয়া। চলল কবরে লাশটি রেখে আসতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমিজ মিয়ার হাত, এবং এত জোরে যে কারো সাধ্য নাই সেই হাত ছাড়ানো। রমিজ মিয়ার গায়ের সব লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো।
যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। সে দেখল ঝন্টু তার মুখের ওপর ঝুঁকে আছে। ঝন্টু জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেয়া লাশটা মুর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল। এই কথা শুনে রমিজ মিয়ার কানে তালা লাগার জোগাড় হলো। সে নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিল, শুধু মাটি দিতে পারে নাই। কেন পারে নাই তার কাউকে বলল না, শুধু বলল সে আর এখানে কাজ করবে না এবং তখনই চলে গেল। কবরস্থান কর্তৃপক্ষ এসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল। সেদিনকার মতো কাউকে না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষরাই গেটে তালা লাগিয়ে চলে গেল। সেদিন শুক্লপক্ষের রাতে কেউ যদি কবরস্থানে উকি দিত তাহলে দেখতে পেত নতুন কবর দেয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতি কষ্টে হাতড়ে কবর থেকে মাটি সরিয়ে নিজের মাথাটা এক হাতে ধরে উঠে দাঁড়ালো। তারপর ধীরে অতি ধীরে এগিয়ে গেল মুর্দার জানাজা পড়ানোর জায়গায়। চুপচাপ সেখানে শুয়ে পড়ল। মুসলমানের ঘরে জন্ম তার, জানাজা ছাড়া কবরে থাকতে চায় না সে। বড় কষ্ট এতে, বড়ই কষ্ট। কবরস্থান কর্তৃপক্ষ বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল। পুরনো দারোয়ান রমিজ মিয়া চলে যাওয়ায় শহরের গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা করে ঠিক করলেন আপাতত একজন ভরসাযোগ্য লোক না পাওয়া পর্যন্ত গেটে তালা ঝুলিয়ে রাখা হবে। প্রথম রাতের দিকে কেউ কবরস্থানের দিকে বিশেষ তাকায়নি, কিন্তু দ্বিতীয় রাতে শুক্লপক্ষের চাঁদের আলোয় যখন সমস্ত এলাকা ফ্যাকাশে হয়ে উঠেছে, ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। কবরস্থানের উল্টো দিকের পুরনো চায়ের দোকানের মালিক গফুর, যিনি রাতের শেষ বেলায় দোকান বন্ধ করেন, তিনি স্পষ্ট দেখলেন নতুন দেওয়া কবরটির মাটি অল্প অল্প করে কেঁপে উঠছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী, কিন্তু কম্পন যখন স্পষ্ট হলো এবং মাটি ফেটে একটি হাত বেরিয়ে এলো, তখন গফুরের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ওই হাতটি ছিল হলুদ এবং ফুলে যাওয়া, নখের ফাঁকে লেগেছিল কবরের স্যাঁতস্যাঁতে মাটি। হাতটি অতি কষ্টে চারপাশে হাতড়ে বেড়াতে লাগলো, যেন কিছু খুঁজছে। তারপর অদ্ভুত ক্ষমতায় হাতটি কবরের মাটি সরিয়ে ভেতরে নেমে গেল এবং এক মুহূর্ত পরেই উঠে এলো লাশটির মাথা নিয়ে। লাশটি, যার নাম পরিচয় কেউ জানে না, সে ধীরে ধীরে কবর থেকে উঠে দাঁড়ালো। সাদা কাফনের কাপড় অ্যাসিডে পোড়া শরীরে আরো ভয়াবহ দেখাচ্ছিল। মাথার দিকটা শূন্য, এক হাতে সে তার নিজের কাটা মাথাটি ধরে রেখেছে, যেখান থেকে তখনও পচা গন্ধ বের হচ্ছে। লাশটি যখন ধীরে ধীরে জানাজা পড়ানোর জায়গার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন গফুরের মনে হলো তার শরীরের রক্ত হিম হয়ে গেছে। রমিজ মিয়া ঠিকই বলেছিল, এই লাশ শুধু শান্তি চায়। নতুন দারোয়ানের আগমন। তৃতীয় দিন সকালে কর্তৃপক্ষ কবরস্থানের দায়িত্ব দিল নতুন এক লোককে। তার নাম আজিজ মোল্লা। আজিজ বয়সে প্রবীণ এবং এলাকার সবাই তাকে সাহসী বলে জানে। তিনি ভূত প্রেত বা এমন অলৌকিক বিষয় একদমই মানেন না। তিনি মনে করেন মানুষের মন থেকে তৈরি হয় এসব ভয়। কবরস্থানের ভেতরে ঢুকে আজিজ মোল্লা প্রথমে চারপাশ ঘুরে দেখলেন। নতুন দেওয়া কবরটির দিকে তার চোখ গেল। মাটিটা কেন যেন কিছুটা আলগা এবং চারপাশে পচা মাংসের একটা ক্ষীণ গন্ধ তখনও পাওয়া যাচ্ছে। তবে তিনি এটাকে স্রেফ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি বলে উড়িয়ে দিলেন। রাতে কবরস্থানের সেই খোপড়ি ঘরে প্রবেশ করলেন আজিজ। রমিজ মিয়ার রেখে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করে একটা নতুন লণ্ঠন জ্বালিয়ে নিলেন। তিনি ভাবলেন এই সব ভয় আসলে পুরনো দারোয়ানের দুর্বল মনের ফসল। খাওয়া শেষে তিনি গেটে পালা দিয়ে নিয়ম মতো শুয়ে পড়লেন। রাত তখন প্রায় 2টা। আজিজ মোল্লা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজায় একটা মৃদু ধাক্কার শব্দ হলো। ধূপ ধূপ। আজিজ মোল্লার ঘুম ভেঙে গেল। তিনি উঠে দরজার দিকে এগিয়ে গেলেন। বাইরে সম্ভবত কেউ এসেছে, কিন্তু এত রাতে কে আসবে, আর তালা তো দেওয়া। কে? আজিজ মোল্লা চাপা স্বরে জিজ্ঞাসা করলেন। বাইরে থেকে কোনো উত্তর আলো না, শুধু আবার সেই মৃদু ধাক্কার শব্দ।
যেন নরম কোনো কিছু দিয়ে দরজায় আঘাত করা হচ্ছে। আজিজ মোল্লা লণ্ঠনটা হাতে নিলেন। সাহসী মানুষ হিসেবে তার মনে রাগ জন্মালো, নিশ্চিত কেউ ঠাট্টা করছে। তিনি দরজার তালা খুলে বাইরে বেরোলেন। চাঁদের আলোয় তিনি স্পষ্ট দেখলেন জানাজা পড়ানোর জায়গায় সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটা শুয়ে আছে, আর তার পাশে হাঁটু গেড়ে বসে আছে একটি 10-12 বছরের ছেলে। ছেলেটি তার দিকে তাকিয়ে ভেতরের দরদ ভরা কণ্ঠে ফিস ফিস করে বলল, কাকা, জানাজাটা পড়াইয়া দাও, বড় কষ্ট হয়, বড্ড কষ্ট। লাশটি সেই অবস্থায় তার কাটা মাথাটি পাশে রেখে আজিজ মোল্লার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে এই মুহূর্তটার জন্য। আর ছেলেটির চেহারা, সে তো রমিজ মিয়ার সহকারী ঝন্টু। কিন্তু ঝন্টু তো সন্ধ্যার পর বাড়ি চলে যায়, আর এই লাশটা, এটা তো কবরে থাকার কথা। আজিজ মোল্লার মাথার ভেতরে সব গুলিয়ে যেতে লাগলো। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো লাশের কাটা মাথাটি হঠাৎ সেই হাঁটু বেড়ে বসা ছেলেটির দিকে তাকিয়ে অদ্ভুত করুণ স্বরে বলল, ঝন্টু, আজানের সময়টা কই? আমি আর যে রাজু। আপনি কি ভেবেছিলেন গল্প শেষ? আপনি কি ভেবেছিলেন লাশটি শান্তিতে ঘুমিয়ে পড়েছে? না, ভয় তো সবই শুরু। রমিজ মিয়া চলে গেছে, কিন্তু কবরস্থানের দায়িত্ব নিয়েছে নতুন এক সাহসী দারোয়ান আজিজ মোল্লা, যিনি ভূত প্রেতে বিশ্বাস করেন না। কিন্তু রাতের আধারে যখন তিনি দরজা খুললেন, তিনি কি দেখলেন? জানাজার জায়গায় শুয়ে সেই লাশ, আর তার পাশে হাঁটু গেড়ে বসা সেই ছেলেটি ঝন্টু। আর সবচেয়ে ভয়ঙ্কর কথাটি, লাশের কাটা মাথাটি যতক্ষণ ঝন্টুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ঝন্টু, আজানের সময়টা কই? এরপর কি হলো? আজিজ মোল্লা কি জ্ঞান হারালেন, নাকি রমিজ মিয়ার মতোই তিনিও পালালেন? লাশের এই নাছোড়বান্দা জেদের পরিণতি কি? চোখ রাখুন আমাদের পেজে। হৃদয় খান রানার লেখা রুদ্ধশ্বাস রহস্য গল্প লাশ এর পরবর্তী পর্ব আসছে কিছুদিন পরে। সেই পর্যন্ত নিজের ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে রাখুন। শুনছেন আর যে রাজুর সাথে।